ভোটের বাংলায় ফের বাংলা সফরে মোদি। দুদিনের সফরে আজ রাজ্যে প্রধানমন্ত্রী। মালদা সিঙ্গুরে জোড়া জনসভা প্রধানমন্ত্রীর। মোট 4,000 কোটির প্রকল্পের উদ্বোধন শিলান্যাস। আজ দুপুরে মালদা টাউন স্টেশনে মোদি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। ভোটমুখী বাংলায় প্রধানমন্ত্রীর বারবার বাংলাতে আসা রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, একে বিধানসভা নির্বাচন সামনে, তার মধ্যে এসআইআর আবহ চলছে। তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে বঙ্গ সফর। রাজনৈতিক মহলের নজর কিন্তু সেই দিকে থাকবেই। আজকে সকাল থেকেই মালদার পাশে যে বাইপাস সংলগ্ন মাঠে, যেখানে আজকে দুপুর 2:30টার সময় তার জনসভা করার কথা রয়েছে, সেই সভাতে কিন্তু মানুষজন ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। এখনো পর্যন্ত যা কথা রয়েছে, শুরুতে তিনি আজকে মালদা টাউন স্টেশন থেকে যেমন বন্দে ভারতের উদ্বোধন করবেন, তারপরেই কিন্তু সেখান থেকে তার একটি সরকারি সভাতে যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সরকারি সভা থেকে তিনি চলে আসবেন বাইপাস সংলগ্ন এই জনসভার ময়দানে। আমি একবার আমার ক্যামেরা পার্সন খোকন দাসকে একবার একটু বলবো পেছনের দেখাতে কত বড় মঞ্চ এখানে করা হয়েছে। এই গোটা অংশে আজকে যারা মানুষরা আসবেন তারা বসবেন, পাশাপাশি বিভিন্ন ব্যবস্থা থাকছে। যেমন একদিকে বসার অ্যারেঞ্জমেন্ট ইতিমধ্যেই হয়ে গিয়েছে, যারা দূরে বসবেন তাদের জন্য জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে। প্রত্যেকেই আজকে প্রধানমন্ত্রী তাদের জন্য কি বার্তা দেন, ভোটমুখী বাংলায় তাদের রাজনৈতিক কি কর্মসূচির বার্তা দেন, সেই দিকে যেমন প্রত্যেকের নজর থাকবে। অবশ্যই আরও একটি বিষয় যেটা অত্যন্ত উল্লেখযোগ্য, তা হলো এই মালদা জেলার ক্ষেত্রে সব থেকে বড় ইস্যু এই মুহূর্তে কিন্তু এসআইআর আবহে অনুপ্রবেশ। তাই অনুপ্রবেশ রোখা বা এই জাতীয় কোনো বার্তা আজকে প্রধানমন্ত্রীর মুখ থেকে শোনা যায় কিনা, সেই দিকেও কিন্তু রাজনৈতিক মহলে নজর থাকছে। যে জায়গায় সভাটা হচ্ছে, এখান থেকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের দূরত্ব মাত্র 7 থেকে 8 কিলোমিটার। একেবারে সীমানাবর্তী একটি জেলা, সেখানে এইরকম একটি জায়গায় আজকে জনসভা। সেখান থেকে অনুপ্রবেশ সংক্রান্ত যে বিষয় নিয়ে বারংবার আমরা দেখেছি তৃণমূল সরকারকে তোপ দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি আজকে এখানে মালদায় দাঁড়িয়ে ঠিক কি বার্তা দেন, সেই দিকেই কিন্তু আজকে রাজনৈতিক মহলে নজর থাকছে। সকাল থেকে আমরা দেখেছিলাম সভার আগেই তৃণমূলকে নিশানা মোদীর। টার্গেট 26-এর আজ বঙ্গে প্রধানমন্ত্রী। মালদায় বিজেপির সমাবেশে নরেন্দ্র মোদী। আগের দিনই মোদীর পোস্টে রাজনীতি উত্তাপ, তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সান্নিক, তুমি যেমনটা বলছিলে যে বাংলায় আসার আগেই আবারও এক্স হ্যান্ডেলে তৃণমূলকে তোপ দেখেছেন মোদী। একেবারে তিনি যে পোস্ট করেছেন, তিনি একেবারে পরিষ্কারভাবেই তিনি কিন্তু একটি সরকারি প্রোগ্রামের জন্য যেমন পোস্ট করেছেন, পাশাপাশি বিজেপির সমাবেশের কথা বলেও তিনি একটি পোস্ট করেছেন। সেখানে এখানকার মালদা এবং পার্শ্ববর্তী মানুষের সঙ্গে তার যে আজকে জনসংযোগ হবে, সেই বিষয়টাও যেমন তিনি বলেছেন। তারপরেই তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত বলে তিনি দাবি করেছেন, এবং সেই বিষয়টাকে সামনে রেখেই আজকে এই মঞ্চ থেকে তিনি যে সুর চড়াতে চলেছেন, সেই বিষয়টাই কিন্তু একেবারে স্পষ্ট। সেক্ষেত্রে আমরা দেখেছি এসআইআর আবহের মধ্যে বারংবার তৃণমূল এই সীমান্তবর্তী এলাকাতে যারা থাকেন তাদের ওপর এই এসআইআর কে চাপিয়ে দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে তাদের হয়রানির কথা বারংবার তৃণমূল তুলে ধরেছে। সেই জায়গায় আজকে নরেন্দ্র মোদী তার পাল্টা কি বলেন, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আজকে অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যা নিয়ে রাজ্য সরকারকে বেঁধেন কিনা, সেই দিকে কিন্তু প্রত্যেকের নজর থাকছে। তবে অবশ্যই ইতিমধ্যেই যেহেতু প্রধানমন্ত্রীর সভা, হাঁটোসাঁটো নিরাপত্তায় গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে। গতকাল থেকে আমরা জানি মালদা শহর কার্যত নিষিদ্ধ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। আর আজকে দুপুর 2:30টাতে এই সভা যখন প্রধানমন্ত্রীর চপার এসে ল্যান্ড করবে, পাশে একটি হেলিপ্যাড গ্রাউন্ড করা হয়েছে, সেখানেই প্রধানমন্ত্রীর চপার ল্যান্ড করবে। সেখান থেকে তিনি যখন এখানে ঢুকবেন, সেই সময় কিন্তু এই গোটা জনসভা গ্রাউন্ডে যারা বিজেপি কর্মী সমর্থক থাকবেন তাদের সঙ্গে তিনি আজকে জনসংযোগের সুযোগ পাচ্ছেন। সেই বিষয়টাই আজকে এক্স হ্যান্ডেল থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে স্পষ্ট করলেন। বেশ, ধন্যবাদ সান্নিক। আজ মালদায় প্রধানমন্ত্রী বঙ্গ সফরের আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মোদীর। দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের ফ্ল্যাগ অফ। রাজ্য থেকে একাধিক অমৃত ভারত ট্রেনেরও সূচনা। রেলের আধুনিকীকরণ সহ একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিলান্যাস। এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, 17 জানুয়ারি আমি পশ্চিমবঙ্গে থাকব। মালদায় একটি অনুষ্ঠানে 3,250 কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস হবে। হাওড়া ও গুয়াহাটির মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করা হবে। এতে আমি অত্যন্ত আনন্দিত। পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে বালুরঘাট
হিলি নতুন রেল লাইন, নিউ জলপাইগুড়িতে অত্যাধুনিক মালবাহী ট্রেনের রক্ষণাবেক্ষণ কেন্দ্র, শিলিগুড়ির লোকো শেডের উন্নয়ন এবং জলপাইগুড়িতে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির শিলান্যাস করা হবে। পাশাপাশি 4টি নতুন অমৃত ভারত ট্রেনেরও শুভ সূচনা করা হবে। ঠিক কেমন হবে এই বন্দে ভারত? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইরন। ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, কেমন হবে এই বন্দে ভারত স্লিপার? একদমই দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ট্রেন যাত্রা আরো সুখকর এবং বিলাসবহুল হতে চলেছে। তার কারণ বন্দে ভারত স্লিপার উদ্বোধন হচ্ছে হাওড়া থেকে কামাখ্যা এই রুট, এবং এই রুটের আজকে উদ্বোধন, যেটা মালদা থেকে কামাখ্যার উদ্দেশ্যে যাবে। প্রধানমন্ত্রী থাকবেন, রেলমন্ত্রী থাকবেন। বন্দে ভারত স্লিপার, বন্দে ভারত সবচেয়ে দ্রুতগতির ট্রেন আমাদের ভারতে, আমরা জানি। এবং এই ট্রেনে কি কি থাকছে? প্রথম হচ্ছে, প্রথমবার স্লিপার হচ্ছে, অর্থাৎ শুয়ে আরাম করে মানুষ যাতায়াত করতে পারবেন। বন্দে ভারত স্লিপারের যে সুবিধাগুলো থাকছে, অবশ্যই প্রথমে জানিয়ে দেবো ট্রেন নাম্বার 27575। বন্দে ভারত এই ট্রেন হাওড়া থেকে ছেড়ে কামাখ্যা পৌঁছবে। এই ট্রেনের ক্ষেত্রে একাধিক সুযোগ সুবিধা থাকছে। তার মধ্যে অবশ্যই এখানে 16টা কামরা থাকছে, প্রত্যেকটাই কিন্তু এসি, এবং অবশ্যই সেক্ষেত্রে 11টি 3 টায়ার, 4টি এসি 2 টায়ার, একটি ফার্স্ট ক্লাস কোচ থাকবে। 820 জন যাত্রী একসঙ্গে এই ট্রেনে যাতায়াত করতে পারবেন। এখানকার যে সিটের ব্যবস্থা করা হয়েছে বা সেফটি সিকিউরিটি ব্যবস্থা, সেটা কিন্তু অত্যাধুনিক ব্যবস্থা করা হয়েছে। এবং রক্ষা কবচ, যে কবচ বলে যে জিনিসটি রয়েছে, অর্থাৎ দুর্ঘটনা এড়ানোর জন্য যে রেলের সবচেয়ে সিস্টেম, যে বেটার সিস্টেম, সেটাকে কিন্তু অত্যাধুনিক মানের এখানে ইউজ করা হয়েছে। এবং 180 কিলোমিটার গতিবেগে এই ট্রেন ছুটবে। ট্রেন যখন ছুটবে কোনোভাবেই কিন্তু অনুভব হবে না যে ঝাঁকুনির অনুভব হবে না। এই ট্রেন সপ্তাহে 6 দিন করে চলবে দুটো প্রান্ত থেকেই। ইতিমধ্যে দুটো রেক এসে পৌঁছে গেছে মালদা থেকে। আজকে সেই রেকের পথ চলা শুরু হবে। এবং যদি আরেকটু ডিটেলস যদি বলতে থাকি, তাহলে টিকিট কত লাগছে একদম খাবার দিয়ে। প্রথমে যারা যাতায়াত করবেন, পুরো জার্নিটা হচ্ছে 958 কিলোমিটার টোটাল, হাওড়া থেকে কামাখ্যা। মিনিমাম 400 কিলোমিটারের টিকিট কাটতেই হবে। তবে টোটাল টিকিটের ক্ষেত্রে যে বিষয়টি রয়েছে, সেটা কিন্তু যেটা পাওয়া যাচ্ছে, যে যেটা জানানো হয়েছে 2299, সেটা হচ্ছে এসি 3 টায়ার। সেকেন্ড হচ্ছে 2970 টাকা, সেটা এসি 2 টায়ার। এবং অবশ্যই ফার্স্ট ক্লাসের টিকিটের দাম হচ্ছে 3640 টাকা। এটা হচ্ছে টিকিটের দাম। এছাড়াও কিন্তু যেটা বলছিলাম, যে অত্যাধুনিক ব্যবস্থার মধ্যে এখানে রক্ষা কবচ, আপগ্রেড ভার্সনের কবচ প্রক্রিয়া, সেটা থাকছে। এবং প্রত্যেকটি কোচে সেন্সার চালিয়ে স্বয়ংক্রিয় ব্যবস্থা, যেটা দুর্ঘটনা রুখতে সক্ষম, সেই ব্যবস্থা থাকছে। এবং অত্যাধুনিক সিসিটিভি থাকছে প্রত্যেকটা কোচে। এবং সময়সীমা কতক্ষণ লাগবে এটাও মানুষ জানতে চান। সেক্ষেত্রে প্রত্যেক দিন যখন হাওড়া থেকে ছাড়বে 6টা 20-তে, পরের দিন পৌঁছবে 8টা 20, অর্থাৎ 14 ঘন্টা সময় নেবে এই ট্রেন কামাখ্যা পৌঁছে দিতে, অর্থাৎ 1 নাইট জার্নি, এবং সেটাও সুখকর জার্নি। এছাড়াও কিন্তু কোন দিন চলবে, মানে সপ্তাহে কবে কবে পাওয়া যাবে, এই ইনফরমেশনও জানিয়ে দিই। হাওড়া থেকে ডাউন হাওড়া কামাখ্যা বুধবার, এবং আপ কামাখ্যা থেকে হাওড়া বন্দে ভারত বৃহস্পতিবার চলবে না, অর্থাৎ যাওয়ার পথে বুধবার, ফেরার পথে বৃহস্পতিবার শুধু ট্রেন পাওয়া যাবে না, বাকি সপ্তাহে 6 দিন করে এই ট্রেন পাওয়া যাবে। এবং গতি সম্পর্কে ইতিমধ্যেই বলেছি, 180 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এই ট্রেন ছুটবে। এবং অবশ্যই ট্রেনের ক্ষেত্রে আরামের যেমন ব্যবস্থা থাকছে, খাওয়া দাওয়ার সুব্যবস্থা থাকছে, এবং কোন কোন স্টেশনে মানুষ ওঠানামা করতে পারবেন। এবং অবশ্যই সেক্ষেত্রে থাকছে হচ্ছে ব্যান্ডেল, কাটোয়া, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, আসামে। তারপরে ট্রেন। ধন্যবাদ। দেখে নেব ডিটেল রিপোর্ট। বন্দে ভারত এক্সপ্রেস, দেশের নানা রুটে চলে এই ট্রেন। সব ট্রেনেই বসে যাওয়ার ব্যবস্থা। এবার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হচ্ছে। প্রথম ট্রেনটি চলবে হাওড়া গুয়াহাটি রুটে। উদ্বোধনের আগে ট্রেন পৌঁছে গিয়েছে মালদায়।
नई गाड़ियां अमृत भारत एक्सप्रेस चालू की थी, बंगाल से चालू की थी। वैसे ही पहली वंदे भारत स्लीपर भी बंगाल से ही चालू होती है और बहुत ध्यान दिया जा रहा है बंगाल की डेवलपमेंट। বন্দে ভারত স্লিপার ঝাঁ চকচকে ট্রেন, সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 180 কিলোমিটার। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে সিট 823টি, কামরা 16টি, এর মধ্যে এসি 3 টিয়ার 11টি, এসি 2 টিয়ার 4টি, এসি ফার্স্ট ক্লাস 1টি। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে ভাড়া এসি 3 টিয়ারে 2300 টাকা, এসি 2 টিয়ারে 3000 টাকা, এসি ফার্স্ট ক্লাসে ভাড়া 3600 টাকা। হাওড়া গুয়াহাটির মধ্যে 7টি স্টেশনে থামবে বন্দে ভারত স্লিপার। হাওড়া স্টেশন থেকে ছেড়ে প্রথমে থামবে ব্যান্ডেলে, তারপর কাটোয়া, নিউ ফারাক্কা, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, তারপর নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও, তারপর গুয়াহাটির কামাখ্যা স্টেশন। নিউজ 18 বাংলা। দায়িত্বে ফিরেও মোদির সভায় ব্রাত্য দিলীপ। আজ প্রধানমন্ত্রীর সভায় শুভেন্দু, সুকান্ত, শ্রমিক। মালদার সভায় থাকছেন না দিলীপ ঘোষ। দল যা দায়িত্ব দেবে তাই করবেন জানিয়েছেন দিলীপ। আগামীকাল সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা, সেখানেও ডাক না পেয়ে অভিমানী দিলীপ। সব নেতারা যান না সব জায়গায়, পার্টি ঠিক করে দেয় কোন নেতা কোন প্রোগ্রামে থাকবে। যাকে যেখানে যেতে বলা হয় তারাই যান। মাননীয় প্রধানমন্ত্রী এখন আসছেন যে উন্নয়নের যে কাজগুলো আছে সেগুলো উদ্বোধন করতে, আর সেই সঙ্গে আমাদের ইচ্ছা থাকে যে এখানকার কর্মীদের উজ্জীবিত করার জন্য, পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছে, তাদেরকে এই মেসেজ দেওয়ার জন্য যে আমরা সঙ্গে আছি, এবং সেটা উনি বারবার বলছেন। সেই জন্য কোনো জনসভা হয়, তো সেটাই আছে। সরকারি কাজের উদ্বোধনের সঙ্গেই জনসভা আছে। সিঙ্গুরেও কি আপনি যাবেন? এখনো পর্যন্ত ঠিক নাই, যাদের বলবে তারা যাবে। ভোটের বাংলায় নজর উত্তরে। দুদিনের সফরে গতকালই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর আজ জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে স্থায়ী ভবনের উদ্বোধন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থ থেকে আপডেট নেব। পার্থ, কখন হবে, কিরকম কর্মসূচি আজ রয়েছে এবং কিরকম প্রস্তুতির ছবি? একেবারে তাই। দেখো, দীর্ঘদিনের দাবি ছিল জলপাইগুড়িবাসীর, উত্তরবঙ্গের বাসীর, যে সার্কিট বেঞ্চের এই স্থায়ী ভবন। কারণ 1963 সাল থেকে দাবি উঠে এসেছিল এবং পরবর্তী 1993 সাল থেকে কিন্তু আন্দোলন, সার্কিট বেঞ্চ দাবি আদায় সমন্বয় কমিটি করে জলপাইগুড়িতে আন্দোলন তৈরি হয় এবং পরবর্তীতে রাজ্যে পালা পরিবর্তনের পর 2019 সাল থেকে কিন্তু জলপাইগুড়ি জেলা পরিষদে সেখানে অস্থায়ীভাবে এই সার্কিট বেঞ্চের কাজ শুরু হয়। বহু প্রতীক্ষিত সার্কিট বেঞ্চের আজ শুভ শিলান্যাস, দুপুর 2টোর সময় তার শুভ উদ্বোধন হবে। আজ দুপুর 2টোর সময় তার শুভ উদ্বোধন হবে। থাকবেন দেশের প্রধান বিচারপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং একাধিক রাজ্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট একাধিক বিচারপতি থাকবেন। কেন্দ্রীয় আইনমন্ত্রী, রাজ্যের আইনমন্ত্রী থাকবেন। স্বাভাবিকভাবে প্রস্তুতি প্রায় শেষ এবং যার অপেক্ষায় ছিল উত্তরবঙ্গবাসী, সেই বহু প্রতীক্ষিত সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন হবে দুপুর 2টো নাগাদ। এবং তোমাকে জানিয়ে রাখি, আপাতত এই সার্কিট বেঞ্চে, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে, সেখানে কিন্তু উত্তরবঙ্গের 5টি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, আর কালিম্পং, আলিপুর এবং কোচবিহার জেলার বাসিন্দারা তারা এখানে বিচার ব্যবস্থার সুবিধা পাচ্ছে। এবার এই স্থায়ী ভবন তৈরি পাওয়ার কিন্তু যেটা জোরালো হবে দাবি, আর উত্তরবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ 2 দিনাজপুর, উত্তর ও দক্ষিণ এবং মালদা যে জেলার বাসিন্দারা যাতে এর আওতাভুক্ত হয়, তাদের যেন কলকাতা হাইকোর্টের দিকে ছুটে যেতে না হয়, সেই দাবি কিন্তু উঠবে, এমনটাই কিন্তু ইতিমধ্যেই আওয়াজ উঠেছে। একেবারেই পার্থ, কয়েক দশকের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। আজকে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন। এ যেন ঠিক কলকাতা হাইকোর্ট, তবে কলকাতায় নয়, জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে স্থায়ী ভবন। শনিবার জলপাইগুড়ি শহর ঘেঁষা পাহাড়পুরে এই স্থায়ী ভবনের উদ্বোধন। আমাদের ভারতবর্ষের প্রধান বিচারপতি, তিনি সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টের বেশ কিছু বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের প্রায় সমস্ত বিচারপতিরা উপস্থিত থাকবেন। 2019 সালে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হয়। এটি কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সার্কিট বেঞ্চ। প্রথমটি এ রাজ্যের বাইরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এতদিন ধরে জলপাইগুড়ি জেলা পরিষদের ভবনে চলছিল সার্কিট বেঞ্চের যাবতীয় কাজ। এবার স্থায়ী ভবনের উদ্বোধন। পাহাড়পুরে প্রায় 40 একর জমির উপর 3 তলা বাড়ি। এখানে রয়েছে 13টি কোর্ট রুম। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এই স্থায়ী ভবন তৈরি করতে খরচ হয়েছে প্রায় 501 কোটি টাকা। 13টা কোর্ট, চিফ জাস্টিসের কোর্ট নিয়ে এখানে রেডি করা আছে। তার মধ্যে 4টে কোর্ট ইমিডিয়েটলি চালু হবে, তার মধ্যে একটা ডিভিশন বেঞ্চও থাকবে। এছাড়াও এখানে 10টা বাংলো জাজ সাহেবদের জন্য করা হয়েছে এবং প্রচুর কোয়ার্টার যারা স্টাফ তাদের জন্য তৈরি হয়েছে। এটা একটা মডেল কোর্ট। ভারতবর্ষে এই ধরনের কোর্ট আমার মনে হয় না কোথাও আছে কিনা। এবং এত সুন্দর আর্কিটেকচার, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পিডব্লিউডি দপ্তরের থেকে এখানে কাজটা করা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং। পরবর্তীকালে যেভাবে হাইকোর্টের থেকে আমাদের কাছে সুপারিশ আসবে। এই সার্কিট বেঞ্চের দাবি দীর্ঘদিনের। আইনজীবীদের দাবি 1963 সালে উত্তরবঙ্গে প্রথম সার্কিট বেঞ্চের দাবি ওঠে। আন্দোলন শুরু হয় জলপাইগুড়িতে। 2019 সালে স্বপ্ন পূরণ হয়। সার্কিট বেঞ্চ চালু হলেও এর কোনো স্থায়ী ভবন ছিল না। এবার সেটাও পেতে চলেছে উত্তরবঙ্গ। সার্কিট বেঞ্চ উত্তরবঙ্গে স্থাপন করার যে আন্দোলন, সেটা অনেক দীর্ঘ আন্দোলন। 1963 সালে প্রথম জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন থেকে ওয়েস্ট বেঙ্গল WBLA বলে একটি সংস্থা ছিল, সেই সংস্থার মিটিংয়ে প্রথম প্রস্তাব হয়। তারপর থেকেই বিভিন্নভাবে এই দাবি দাওয়া প্রেস সরকারের কাছে, হাইকোর্টের কাছে পাঠানো হয়। এই আন্দোলনের চাপে হাইকোর্ট সিদ্ধান্ত নেয় যে উত্তরবঙ্গে একটি সার্কিট বেঞ্চ হবে। আমরা 8টা জেলাকে নিয়ে এবং স্থায়ী বেঞ্চ, যেখানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মামলা ফাইল হবে ও সবকিছুই এই বেঞ্চেই ফাইল হবে, এখানেই নিষ্পত্তি হবে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। বসিরহাটে পুকুর ভরাট রুখলেন কাউন্সিলর। রাতে মাটি ফেলে পুকুর ভরাটের চেষ্টা, স্থানীয়দের অভিযোগে কড়া কাউন্সিলর। বসিরহাটের 16 নম্বর ওয়ার্ডের বন্ধ পুকুর ভরাট, পুকুর সংস্কারের আশ্বাস কাউন্সিলর। তোমাদের এই পুকুরটা যদি ফিরেও আসে, পরিষ্কার করে দেওয়া হয়, নতুন করে সংস্কার করে দেওয়া হয়, তাহলে তোমরা আগের মতো যেমন বাসন মাজা, চান করা, কাপড় কাচা সবই করতে পারবে। সংস্কার করতে হবে, এইভাবে ফেলে রাখলে হবে। এবং এই মাটিটাও তুলে দিতে হবে। এবং যদি পরবর্তী কাল থেকে পুলিশ পাঠাবো, যদি দেখি আবার মাটি ফেলতে আসছে, আমায় খবর দেবে, আমি পুলিশ নিয়ে আসবো সাথে করে। কিন্তু এই অন্যায় সহ্য করা যাবে না। আমাদের সঙ্গে অনুপম প্রতিনিধি রয়েছেন। অনুপম, দেখো, এই যে বসিরহাট পৌর এলাকার যে 16 নম্বর ওয়ার্ড, সেখানকার যে গাইনপাড়া, সেই গাইনপাড়ায় একটি বহু প্রাচীন একটি পুকুর, যেটি একদম রাস্তার ধারে, এবং এই পুকুরটির উপরে এলাকার শতাধিক পরিবার এই পুকুরটির উপরে নির্ভরশীল। সেই পুকুরটি রাতে অন্ধকারে মাটি দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠছিল এবং গ্রামবাসীরা দেখতে পেয়ে স্থানীয় যে কাউন্সিলর তন্ময় দফাদার, তাকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে তৎক্ষণাৎ আসে এবং যারা পুকুরটি বন্ধ করছিল এই কাউন্সিলরকে দেখে তারা পালিয়ে চলে যায় এবং সেখানে যেসব গাড়িতে মাটি ফেলছিল তাদেরকেও সেখান থেকে তন্ময় দফাদার হটিয়ে দেয় এবং তাদের পরিষ্কার ভাবে জানিয়ে দেয় যে সেখানে কোনো রকম পুকুর ভরাট হবে না। তার কারণ পুকুর ভরাট দেয়নি এবং এলাকার মানুষকে বলে দিয়ে তারা সে জানিয়ে দিয়ে আসে যে পরবর্তীতে সে যদি মাটি ফেলে তাহলে অবশ্যই যেন তৎক্ষণাৎ তাকে জানায় এবং সেই পুকুরটি আবার পুনরুদ্ধার করারও তিনি কথা দিয়ে আসেন। এবং এই যে পুকুরটি যার তিনি কিন্তু যে মদন গাইন, তিনি কিন্তু অস্বীকার করে বলেছেন যে যেখানে মাটি ফেলেছে সেটা তার পুকুর ছিল না, সেটা তার ডাঙ্গা জমি ছিল। ধন্যবাদ। পুকুরটা, জলাশয়টা এখানকার মানুষ ব্যবহার করে এবং বর্ষার সময় এখানে অনেকটা করে জল জমে থাকে। সেই জলাশয় যদি এভাবে মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয় অনৈতিকভাবে এবং রাতের অন্ধকারে, তো এটা ইলিগাল কাজ। আমরা এর বিরোধিতা করছি এবং আমরা চাচ্ছি বসিরহাটের পৌর প্রশাসক যিনি আছে তার দৃষ্টি আকর্ষণ করছি এবং তার কাছে আবেদন করছি যে আমাদের পুকুরটাকে আবার আগের মতো ফিরিয়ে দেওয়া হোক, এই মাটি তুলে নেওয়া হোক এবং এই পুকুরটাকেও সংস্কার করে দেওয়া হোক। যিনি এই অংশের মালিক, তিনি এই ভরাট করতে শুরু করেছে। এবার এরপর পরবর্তীকালে হবে কি, আমরা আরো কষ্ট পাবো জলে। হ্যাঁ, তো আমরা সেটাই চাইছি। আমাদের কাউন্সিলর যে পদক্ষেপ নিয়েছেন, আমাদের পাশে আছেন, উনি আমাদের খুব সহযোগিতা করছেন। ওনার কথা মতো এটা সংস্কার হোক।
এটা আমরা চাই, আর এবং আমরা ওনার পাশেও আছি। ওটা পুকুর না, পুকুরটা আমি নেইনি তো, পুকুরটা আলাদা, অজয় দা পুকুর। আচ্ছা, তাহলে কাউন্সিলর বা পুকুর না, তাহলে কাউন্সিলর বা এলাকার মানুষ যেটা দাবি করছে সেটা কি ভুল? দাবি করছে জল পাসার জন্য, তারা ভুল বলছে। আমার তো আমার এই বয়সে ওখানে চান করতে ব্যবহার করতে কারণ তো দেখি যেত, ওখান থেকে অত দূর গিয়ে চান করতে ডোবায়, আমার যাতায়াত করতে করতে ওটা একটু নিচু হয়ে গেছে, এমনি কিছু না। আমার তো প্লেন জমি, আমার ওখানে পুকুর না, আর পুকুর আমি নেইনি, পুকুর তো আমাকে দিতে চেয়েছিল।